শীতের সময়ও যদি যাও দেখবা যে শীতে আমাদের এইদিকে যে টেম্পারেচার তার থেকে কিন্তু টেম্পারেচার ওই রিজিয়নটাতে বেশি। তাহলে অ্যাসিড সালফেট সয়েল ফরমেশনের জন্য যে 5টা কন্ডিশন দরকার, দেখো তো এই 5টা কন্ডিশনই কোস্টাল রিজিয়নে ম্যানগ্রোভ এলাকাতে এটা সব থেকে বেশি পরিমাণে এই 5টা কন্ডিশনই প্রেজেন্ট না সেখানে? জি স্যার। তোমার সাগর থেকে সালফার আসতেছে, তারপরে অ্যানারোবিক কন্ডিশন তৈরি হচ্ছে ডিউ টু টাইডাল অ্যাকশন, তারপরে হচ্ছে গাছ লতাপাতা এগুলো পচে তোমার ব্যাকটেরিয়া গ্রো করার জন্য, এদের সার্ভাইভ করার জন্য এনার্জি প্রডিউস করতেছে। তারপরে মাটিতে তো আয়রন আছেই, এবং অলওয়েজ টেম্পারেচার ইজ গ্রেটার দ্যান 10 ডিগ্রি সেলসিয়াস, মোর দ্যান অ্যাবাভ 10 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তা এই জন্যই এই কোস্টাল রিজিয়নে বিশেষ করে ম্যানগ্রোভ এরিয়াতে অনেক সুইটেবল একটা এনভায়রনমেন্ট তৈরি হয় এই অ্যাসিড সালফেট সয়েল ফর্মেশনের জন্য। এখন অ্যাসিড সালফেট সয়েলটা ফর্ম কিভাবে হয়? তোমার মাটিতে কিন্তু নরমালি অ্যানারোবিক ব্যাকটেরিয়া গুলো থাকে, বুঝছো? তো এই অ্যানারোবিক ব্যাকটেরিয়া গুলো যখন ডিকম্পোজিশনের জন্য কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন দরকার হয়, যে কোনো কিছু যখন পচতে থাকে তখন কিন্তু এই ডিকম্পোজিশনের জন্য ডিকম্পোজিশন প্রক্রিয়াতে কিন্তু অক্সিজেন ব্যবহার হয়। তো মাটির নিচে যখন এই গাছ লতাপাতা বা ডেট্রিটাস গুলো যেগুলো থাকে এগুলো যখন ডিকম্পোজ হতে থাকে, তখন বাকি যে অক্সিজেনটুকু সয়েলে অ্যাভেলেবল ছিল সেই অক্সিজেন গুলো ব্যবহার হয়ে যায় ডিকম্পোজিশন প্রক্রিয়ায় ডেট্রাইটাস প্রোডাকশনের জন্য। তাহলে তখন কমপ্লিটলি অ্যানারোবিক কন্ডিশন তৈরি হয়, বুঝছো? এই অ্যানারোবিক কন্ডিশন যখন প্রডিউস হয় তখন এই সালফার রিসপাইরিং ব্যাকটেরিয়া, এটাও কিন্তু এক ধরনের অ্যানারোবিক ব্যাকটেরিয়া, সালফার রিসপাইরিং ব্যাকটেরিয়াটা তখন অ্যাক্টিভ হয়ে যায়, বুঝছো? এবং সালফার রিসপাইরিং ব্যাকটেরিয়া তখন কি করে, সাগর থেকে যে সালফার আসে এই সালফারের সাথে বিক্রিয়া করে সালফাইড তৈরি করে, প্রিলিমিনারি এটা হাইড্রোজেন সালফাইড তৈরি করে। হাইড্রোজেন সালফাইডের কিন্তু একটা বাজে গন্ধ আছে, জানো? জি স্যার, ডিমের পচা গন্ধ। হ্যাঁ, এই জন্য অনেক জায়গায় দেখবা যে যেখানে অনেক বেশি পরিমাণে এই হিউমাস থাকে, অনেক বেশি পরিমাণে অর্গানিক ম্যাটার থাকে, এগুলো কিন্তু এই যে হাইড্রোজেন সালফাইড, মাটিটা অনেক কালো হয় এবং হাইড্রোজেন সালফাইডের কিন্তু একটা গন্ধ বের হয়, বুঝছো? তাহলে এই যে হাইড্রোজেন সালফাইড তৈরি করে, এখন এই হাইড্রোজেন সালফাইড করে কি, আমাদের সয়েলে ন্যাচারালি যে আয়রনটা অ্যাভেলেবেল আছে এই আয়রনের সাথে রিয়াকশন করে তখন আয়রন সালফাইড তৈরি করে। এই আয়রন সালফাইডটাকে বলা হয় হচ্ছে, আরেকটা নাম আছে, এটাকে বলা হয় হচ্ছে পাইরাইডস। পাইরাইডস হচ্ছে আয়রনের এক রকমের আকরিক, দ্যাট ইজ অ্যাকচুয়ালি অ্যাসিড সালফেট সয়েল। এই যে পাইরাইটস ফর্ম করলো, এই ফর্মেশন বা পাইরাইটসটাকেই বলা হয় হচ্ছে অ্যাসিড সালফেট সয়েল। এটাই হচ্ছে সেই ভয়ানক সয়েলটা যেটা নিয়ে আমরা এতক্ষণ কথাবার্তা বলতেছি। তো এই সয়েলটা যে ফর্মেশন হলো, এই সয়েলটা যতক্ষণ পর্যন্ত মাটির নিচে আছে ততক্ষণ পর্যন্ত সে খুব ইনোসেন্ট, তার কোনো রকমের কোনো রিয়াকশন নাই, সে নিউট্রাল অবস্থায় আছে, তার নিউট্রাল, তার পিএইচ নিউট্রাল, সবকিছুই নর্মাল, বুঝছো? মানে যখনই সে মানে সে অক্সিজেনের কন্ট্যাক্টে চলে আসবে, যখনই তুমি মাটি খুঁড়ে এটাকে বাইরে বের করে নিয়ে আসবা, সাথে সাথেই এটা অক্সিজেনের সাথে রিয়াকশন করে তোমার সালফিউরিক অ্যাসিড প্রডিউস করবে, বুঝছো? এবং তোমার পিএইচ ডাউন হয়ে যাবে এবং অন্যান্য যে ধরনের তোমার এর অ্যাডভার্স ইম্প্যাক্ট গুলো আছে সেই অ্যাডভার্স ইম্প্যাক্ট গুলো এটা করতে শুরু করবে। তোমরা এখন বলো তো অ্যাসিড সালফেট সয়েল ফর্মেশন প্রক্রিয়াটা তোমরা বুঝতে পারছো কিনা? স্যার আরেকবার একটু রিপিট করলে ভালো হতো। আমি মনে হয় একটু তাড়াতাড়ি বলে ফেলছি এই জন্য বুঝতে অসুবিধা হয়েছে। আচ্ছা, কেউ কি ক্যাচ করতে পারছো? এনিওয়ান? স্যার আপনি অনেক কেউ ক্যাচ ফাস্ট করতে ফাস্ট পারোনি? বলছেন। কন্ডিশন গুলো দেখো, কন্ডিশন গুলো দেখো এবং কন্ডিশন গুলোর সাথে আমার কথাটাকে মিলায়ে দেখো। যে কোনো একজন ট্রাই করো তো দেখি। মানে আমরা একটা ধরো আলোচনা করতে করতে পড়া শিখি, হ্যাঁ? যে কোনো একজন একটু বলো, আমি কোথাও ভুল হলে আমি ধরায় দেবো। যে কেউ। আমি একটু ট্রাই করি। হ্যাঁ হ্যাঁ করো রনি, ঠিক আছে। স্যার স্যার সালফার তো স্যার সি ওয়াটার থাকে, তার আগে স্যার আমাদের যে তার যে ডিকম্পোজিশন যে হলো প্রথমে, সেখানে কিছু পরিমাণ মাটির হ্যাঁ মধ্যে যে অক্সিজেন গুলো থাকে এটা আগে ব্যবহার হয়ে যায়, ফলে একবারে টোটালি সেই এলাকাটা অ্যানারোবিক হয়ে যায়। এমন অবস্থা যখন সি ওয়াটার থেকে স্যার সালফার আসে, এরপরে আবার সয়েলে তো আবার নর্মালি তো আয়রন থাকেই,
তাপমাত্রা থাকে, এরপরে সেখানে অ্যাসিড সালফেট প্রথমে H2S হয়, হাইড্রোজেন সালফাইড, তারপরে এটা আবার আয়রনের সাথে মিললে পিরাইড তৈরি হয়। আর এটাই মূলত অ্যাসিড সালফেট। আর তবে এটা মাটির নিচে থাকে, যদি কোনো কারণে এয়ার কন্ডিশনের সাথে মিক্স হয় তবে এটা অ্যাসিডিক কন্ডিশন বা তীব্র সালফারিক অ্যাসিড তৈরি করে, আর যেটা ক্ষতিকর। যাক, তুমি অনেকটাই বুঝতে পারছো, বেসিক জিনিসটা তুমি বুঝতে পারছো। অন্য কেউ আরেকটু পরিষ্কার করে বলতে পারবা, সুন্দর করে গুছায় আরেকটু? আরে ট্রাই করো না, ভুল হাইড্রোজেন হলে হবে, ভুল। সালফাইডের ফরমেশনটা বুঝি না, যে হাইড্রোজেন সালফাইডটা কিভাবে ফরমেশন হয়। হাইড্রোজেন আমি বলবো? সালফাইড, হ্যাঁ হ্যাঁ বলো বলো। স্যার বলছি। এই দেখো শোনো, তোমাদের এই যে ফরমেশন গুলো আমার পরবর্তীতে কিন্তু তোমার এখানে একটা কেমিস্ট্রি দেয়া আছে, এখানে কেমিক্যাল রিঅ্যাকশন গুলো দেয়া আছে। এখানে তো জাস্ট কেমিক্যাল রিঅ্যাকশন গুলো, কিন্তু মেইন ফর্মুলাটা আমি তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি। হ্যাঁ, যে আসলে কিভাবে এই প্রক্রিয়াটা হয়, পুরো প্রক্রিয়াটা কিভাবে কন্টিনিউ হয়। তোমরা প্রক্রিয়াটা বুঝো, তাহলে এই ফরমেশন গুলো বুঝতে পারবা। বলো, কে যেন বলতে চাচ্ছিলা? জি স্যার বলছি। অ্যাসিড সালফেট সয়েল ফরমেশনের পাঁচটি কন্ডিশন আছে। প্রথমত হচ্ছে সোর্স অফ সালফার, আর এই সালফারের সোর্স হচ্ছে সাগর, সাগর থেকে সালফার আসে। দেন হচ্ছে অ্যানারোবিক কন্ডিশন, যেহেতু পানির নিচে থাকে এবং সব সময় পানি ফ্লো হতে থাকে, এই জন্য ওই জায়গাটা অক্সিজেন লেস থাকে, এই অবস্থাতে অ্যানারোবিক কন্ডিশনের সৃষ্টি হয়। দেন 3 নম্বরে হচ্ছে সোর্স অফ এনার্জি ফ্রম ব্যাকটেরিয়া। এটা হচ্ছে স্যার বলছি, কোস্টাল এরিয়াতে নরমালি সোর্স অফ এনার্জি ফ্রম ব্যাকটেরিয়া না, সোর্স অফ এনার্জি ফর ব্যাকটেরিয়া। সোর্স অফ এনার্জি ফর ব্যাকটেরিয়া। কোস্টাল এরিয়াতে মানে প্রচুর পরিমাণ ডেট্রাইটাস আর অর্গানিক ম্যাটেরিয়ালস থাকে, যেখান থেকে এই কোস্টাল এরিয়ার থেকেও আমরা মোর স্পেসিফিক্যালি যদি বলি যে ম্যানগ্রোভ এরিয়াতে। হ্যাঁ জি স্যার, ম্যানগ্রোভ এরিয়াতে থাকে এবং ওখান থেকেই ব্যাকটেরিয়া গুলো মানে এনার্জি পেয়ে থাকে। আর 4 নম্বরে হচ্ছে সোর্স কি ধরনের ব্যাকটেরিয়া এগুলো? এই ব্যাকটেরিয়া গুলো কি ধরনের, আরেকটু স্পেসিফিক করে বলো। অ্যানারোবিক ব্যাকটেরিয়া, অ্যানারোবিক বা সালফার রেসপাইরিং অ্যানারোবিক ব্যাকটেরিয়া। জি স্যার, সালফার রেসপাইরিং অ্যানারোবিক ব্যাকটেরিয়া। দেন 4 নম্বরে হচ্ছে স্যার সোর্স অফ আয়রন, এন্ড সয়েলে নরমালি প্রচুর পরিমাণে আয়রন থাকে এবং সেখান থেকেই আয়রনের সোর্সটা হয়। আর 5 নম্বর হচ্ছে টেম্পারেচার গ্রেটার দেন 10 ডিগ্রি সেলসিয়াস, এবং নরমালি ম্যানগ্রোভ এরিয়াতে টেম্পারেচার অন্যান্য এরিয়ার থেকে বেশি থাকে। তো স্যার, সালফার স্পাইরিং ব্যাকটেরিয়া গুলো সাগর থেকে যে সালফার আসে ওইখান মানে ওই সালফারের সাথে অ্যানারোবিক কন্ডিশনে রিঅ্যাকশন করার পরে হাইড্রোজেন সালফাইড তৈরি করে। আর হাইড্রোজেন সালফাইডের মানে অনেক দুর্গন্ধ হয়। দেন ওই হাইড্রোজেন সালফাইড আবার মাটিতে যে আয়রন থাকে ওই আয়রনের সাথে বিক্রিয়া করে আয়রন সালফাইড তৈরি করে। আর আয়রন সালফাইডটাই পাইরেটস নামে পরিচিত। আর এটা যখন অ্যানারোবিক কন্ডিশনে থাকে তখন এটা কোনো ক্ষতি করে না, প্রবলেম ক্রিয়েট করে না। বাট এইটা যখন অক্সিজেনের সংস্পর্শে আসে তখনই সালফিউরিক অ্যাসিড ক্রিয়েট করে, আর এটা তখনই ক্ষতিকর হয়। ওয়ান্ডারফুল, অসাধারণ। আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর করে। কি নাম তোমার? জিনিয়া। জিনিয়া, থ্যাংক ইউ, অনেক সুন্দর বলছো। আচ্ছা, তোমরা সবাই কি ওর কথা শুনে বুঝতে পারছো? এখনো পরিষ্কার হওয়া বাকি আছে কারো? বুঝতে পারছি স্যার। কারো কনফিউশন আছে এখনো? না সে তারপর তোমরা একটু রেসপন্স করো। স্যার তোমাদের একবার বললে একটু স্যার ভালো বুঝতে পারছি স্যার। আচ্ছা আরেকবার বললে একটু। আচ্ছা, আমি ফাইনালি আরেকবার বলি। হ্যাঁ, দেখো, অ্যাসিড সালফেট সয়েল তৈরি হওয়ার জন্য 5টা কন্ডিশন দরকার। 5টা কন্ডিশন যদি প্রেজেন্ট থাকে তখন অ্যাসিড সালফেট সয়েল তৈরি হয়। ফার্স্ট ওয়ান বলছি, সোর্স অফ সালফার। সালফারের সোর্স হিসেবে কাজ করে হচ্ছে সাগরের পানি, বুঝছো? সি ওয়াটারে ন্যাচারালি প্রচুর পরিমাণে সালফার অ্যাভেলেবেল থাকে। সেকেন্ডলি হচ্ছে অ্যানারোবিক কন্ডিশন।
অ্যানারোবিক কন্ডিশন কেন দরকার? কারণ অ্যানারোবিক কন্ডিশন সালফার রেসপাইরিং যে ব্যাকটেরিয়া আছে, অর্থাৎ এই সালফারটাকে তো পাইরাইটসে পরিণত হইতে বা এসিড সালফেট সয়েলে পরিণত হইতে গেলে এটাকে হাইড্রোজেন সালফাইডে পরিণত হইতে হবে আগে, তাই না? কিন্তু এই যে সালফার রেসপাইরিং যে ব্যাকটেরিয়া আছে, এটাই আসলে সি ওয়াটারের সালফারটাকে তাদের মেটাবোলাইজেশন প্রক্রিয়ায় হাইড্রোজেন সালফাইডে পরিণত করে। তাহলে সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে আমাদের অ্যানারোবিক কন্ডিশন দরকার। অ্যানারোবিক কন্ডিশনটা দরকার কারণ টু অ্যাক্টিভেট দি সালফার রেসপাইরিং অ্যানারোবিক ব্যাকটেরিয়া। হ্যাঁ, থার্ডলি হচ্ছে সোর্স অফ এনার্জি ফর অ্যানারোবিক ব্যাকটেরিয়া। এখন এই ব্যাকটেরিয়াগুলো তো বেঁচে থাকার জন্য বা কাজ করার জন্য তোমার এনার্জি সোর্স দরকার। তাহলে ম্যানগ্রোভ রিজিয়নে প্রচুর পরিমাণে কিন্তু ডেট্রিটাস ন্যাচারালি অ্যাভেলেবেল থাকে, যেমন গাছপালা লতা এগুলো পড়ে কিন্তু এগুলো পচতে থাকে, এবং যখন এগুলো পচে তখন এই পচন প্রক্রিয়াতেও কিন্তু তোমার অক্সিজেন দরকার। তো ন্যাচারালি যতটুকু অক্সিজেন থাকে কোনো একটা এরিয়াতে, সবটুকু অক্সিজেন ডিপ্লেটস হয়ে যায়, বুঝছো, সয়েল এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এবং কমপ্লিট অ্যানারোবিক কন্ডিশন ফরমেশন হয়। এবং এই অ্যানারোবিক কন্ডিশনে তখন এই সালফার রেসপাইরিং ব্যাকটেরিয়া সি ওয়াটারের যে সালফার আছে এই সালফারটাকে মেটাবোলাইজেশন প্রক্রিয়ায় হাইড্রোজেন সালফাইডে পরিণত করে। হাইড্রোজেন সালফাইড তখন আবার করে কি, সয়েলের মধ্যে যে আয়রন অ্যাভেলেবেল থাকে এই আয়রনের সাথে বিক্রিয়া করে আয়রন সালফাইডে পরিণত হয়। এই আয়রন সালফাইডটাকেই আমরা বলতেছি যে পাইরাইটস, বুঝছো, পাইরাইটস, দ্যাট ইজ অ্যাসিড সালফেট সয়েল। এটার আরেকটা নাম আছে, এটাকে বলে ক্যাটস ক্লে, বুঝছো, তোমরা এটা মনে রেখো, ক্যাটস ক্লে। এই পাইরাইটস যতক্ষণ পর্যন্ত আনএক্সপোজড থাকে ততক্ষণ পর্যন্ত কন্ডিশনে থাকে, এবং যখনই এটা তোমার এক্সপোজড হয়ে যায় তখনই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড প্রডিউস করে, এবং অ্যাসিড সালফেট সয়েলের যে অ্যাডভার্স ইম্প্যাক্ট গুলো আছে সেগুলো তখন প্রডিউস করতে শুরু করে। এখন বোঝা গেছে? জি স্যার। জি স্যার। জি স্যার। মনে হয় এখন ক্লাসে আলোচনা হইলো, তো তোমরা আর একটু পড়াশোনা করলেই, শীটগুলো দেখলেই, আমি সুন্দর করে গোছানো আছে, মানে এত সহজ করে আমি তোমাদের নোটে এটা করে দিছি, লিখে দিছি, তোমাদের বুঝতে আমি আশা করি কোনো অসুবিধা হবে না। আমি যেভাবে বললাম তোমাদের নোটেও ঠিক একদম সেভাবেই বলা আছে। শুধু এই 5টা কন্ডিশনের কথা কিন্তু তোমাদের শীটে বলা নাই। এই 5টা কন্ডিশন এই জন্য তোমাদেরকে লেখায় রাখলাম যেন পড়তে গিয়ে তোমাদের অসুবিধা না হয়। এই পুরো প্রক্রিয়াটাই, কেমিক্যাল প্রক্রিয়াটা এখানে দেয়া আছে যে কিভাবে কেমিক্যালি এই ফরমেশন গুলো হয়। আমি আর কেমিস্ট্রি আলোচনা করলাম না, তোমরা রিঅ্যাকশন গুলো দেখলেই বুঝবা যে কোনটা কিসের সাথে কিভাবে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিডে পরিণত হচ্ছে। এখন আইডেন্টিফিকেশন অফ অ্যাসিড সালফেট সয়েল, যে আমরা এটা কিভাবে আইডেন্টিফাই করব যে কোন একটা জায়গায় অ্যাসিড সালফেট সয়েল আছে, তাই না? তুমি যখন সাইট সিলেকশন করতে যাবা তখন তো তোমাকে বুঝতে হবে যে ওই জায়গায় আসলে অ্যাসিড সালফেট সয়েল আছে কিনা। ফর এক্সাম্পল, কোন একটা জায়গায় অ্যাসিড সালফেট, এটার ইন্টেন্সিটি ডিপেন্ড করতে পারে। কোন একটা জায়গায় হয়তো অনেক বেশি পরিমাণ অ্যাসিড সালফেট সয়েল আছে, যেটা তুমি অনেক পরিমাণে মেজারমেন্ট স্টেপ, অনেক পরিমাণে প্রিকশনস নিয়েও তুমি হয়তো সেটাকে রিমুভ করতে পারবা না, তখন হয়তো তোমাকে ওই সাইটটা ক্যান্সেল করতে হবে। আবার এমন হইতে পারে যে অল্প কিছু প্রিকশনস নিয়ে, মেজারমেন্ট নিয়ে কিন্তু এটাকে রিমুভ করা যাবে। এখন আইডেন্টিফাই আমরা কিভাবে করব যে দ্যাট প্লেস ইজ অ্যাকচুয়ালি কন্টেইনস অ্যাসিড সালফেট সয়েল। ওই অঞ্চলের তোমার ওই এলাকার পিএইচ অনেক কম থাকবে, বোথ ইন সয়েল এন্ড ওয়াটার, পানি এবং মাটিতে কিন্তু পিএইচ অনেক নিচের দিকে থাকবে, পিএইচ অনেক কম থাকবে। তারপরে মাটিতে তোমার ইয়েলো, এই যে মটলেস যেটাকে বলে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে কালো, তোমার হলুদ দাগের কথা বলতেছে, যেটা হচ্ছে, দেখি তো ছবি আছে নাকি, ছবি তো থাকার কথা ছিল। হ্যাঁ, এই যে দেখো এরকম হলুদ দাগ দেখা যাবে, বুঝছো? তোমাদের ইয়েতে আসছে, ছবিতে আসছে, দেখা যাচ্ছে? জি স্যার। এরকম হলুদ দাগ দেখা যাবে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি তোমার ওই যে আয়রনের আকরিক প্রেজেন্ট থাকে। আয়রনের কথা বলছিলাম না, যেটাকে হচ্ছে জেরোসাইট, বুঝছো, জেরোসাইট প্রেজেন্ট থাকে আর কি। এটা তোমার ব্রাউন কালারের হয়ে থাকে অথবা রেডিশ কালারের হয়ে থাকে। ইন্টারনেট আনস্টেবল, তোমরা কি আমার কথা কি তোমাদের কাছে পৌঁছাচ্ছে? জি স্যার। স্যার, প্রবলেম হয় মাঝে মাঝে। আচ্ছা, যে এলাকাটাতে তোমার অ্যাসিড সালফেট সয়েল থাকে ওই এলাকায় গাছপালা কম থাকে অন্যান্য এলাকার থেকে, বুঝছো, ওই এলাকায় সাধারণত নরমালি ভেজিটেশন দেখা যায় না। মাটিতে অর্গানিক কন্টেন্টের পরিমাণ অনেক বেশি থাকে। কিছু কিছু মাটি আছে না, তোমরা দেখলেই বুঝবা যে অনেক বেশি ডার্ক এবং ব্ল্যাক কালারের, বোঝাই যায় যে এই মাটিতে অনেক বেশি অর্গানিক ম্যাটার আছে, অর্থাৎ গাছপালা অথবা মরা
জীবজন্তু এখানে হচ্ছে পচে গেছে। এইরকম মাটি কিন্তু দেখলেই বোঝা যায়, অনেক ডার্ক ডার্ক কালারের মাটি থাকে যেখানে অর্গানিক ম্যাটার অনেক বেশি রিচ থাকে সেই জায়গাগুলোতে। হাইড্রোজেন সালফাইডের একটা বাজে স্মেল থাকে, ব্যাড স্মেল থাকে। হাইড্রোজেন সালফাইড তুমি মাটি খুঁড়লেই ওই মাটির মধ্যে হাইড্রোজেন সালফাইডের একটা বাজে স্মেল পাবা। এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওখানে ওই এরিয়াতে যদি তোমার মাছ থাকে, বৃষ্টির পরে পরেই মাছ মরতে শুরু করবে। যখনই বৃষ্টি হবে, বিশেষ করে নতুন পুকুর যদি ধরো যে তুমি অ্যাসিড সালফেট সয়েল তুমি টেস্ট করনি, তো ইয়ে হয়ে গেছে, কিন্তু তোমার পুকুর আছে, পুকুরে তুমি দেখলা যে যখনই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার সাথে সাথেই তোমার মাছ মরতে শুরু করছে, তখনই তুমি বুঝবা যে অবশ্যই এই জায়গাতে অ্যাসিড সালফেট সয়েল আছে। এখন অ্যাসিড সালফেট সয়েল যদি অনেক বেশি পরিমাণে হয়ে থাকে বা এদের ইন্টেন্সিটি যদি অনেক বেশি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় কি যে ওই এরিয়া তোমাকে আসলে ওই এরিয়া আসলে অ্যাকোয়াকালচারের জন্য সুইটেবল না, ওই এরিয়া তোমাকে বাদ দিতে হবে, কারণ এইটার সাথে ফাইট করে অ্যাকোয়াকালচার প্রোডাকশন করা সম্ভব না। কিন্তু যদি ইন্টেন্সিটি যদি কম হয়ে থাকে, তাহলে দেখা যায় যে পিএইচ ব্যালেন্স করে নিয়ে মোটামুটি এটা করা যায়। মোটামুটি তুমি যদি লাইম অ্যাপ্লাই করো, লাইম অ্যাপ্লাই করলে কিন্তু পিএইচ যদি অনেক খুব বেশি নিচে না হয়ে থাকে, তাহলে লাইম অ্যাপ্লাই করলে মোটামুটি পিএইচ কন্ট্রোল করা যায়। কিন্তু যদি ইন্টেন্সিটি অনেক বেশি হয়ে থাকে, পিএইচ যদি তোমার একেবারে 3, 4 বা 3-এর নিচে নেমে যায়, সেটা তুমি কিভাবে কন্ট্রোল করবে এখানে, তাই না? তো এইভাবে আমরা অ্যাসিড সালফেট সয়েলটাকে আইডেন্টিফাই করতে পারি, এবং অ্যাসিড সালফেট সয়েলের ইন্টেন্সিটি যদি কম থাকে, তাহলে কিছুটা আমরা মেজার মানে কিছুটা আমরা মানে কন্ট্রোলও করতে পারি। আচ্ছা, অ্যাসিড সালফেট সয়েলটা তাহলে তোমরা এখানে অ্যাসিড সালফেট সয়েল কি, অ্যাসিড সালফেট সয়েল কি কি ক্ষতি করে, ফিশারিজের ক্ষেত্রে অ্যাসিড সালফেট সয়েলের কি ইমপ্যাক্ট, অ্যাসিড সালফেট সয়েল কিভাবে আইডেন্টিফাই করা যায়, এই জিনিসগুলো পড়তে পারবা না? কঠিন মনে হচ্ছে কিছু? স্যার ম্যাডামরা না স্যার এমনি শুনতে অনেক বিষয়টা মনে হয় যে অনেক কঠিন, অনেক কমপ্লিকেটেড, বাট বিষয়টা এরকম কিছু না। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস বলছিলাম যে আমরা এই চ্যাপ্টারে পড়বো টাইড, ওয়েভ এবং কারেন্ট। গতদিন যখন সাইট সিলেকশন পড়াচ্ছিলাম তখন বলছি যে টাইড, ওয়েভ এবং কারেন্ট সম্পর্কে আমাদের ডিটেইলস একটা ক্লাস আছে, সেখানে আমরা ডিটেইলস আলোচনা করব। এখন টাইড, ওয়েভ এবং কারেন্ট কি এবং এগুলো কিভাবে হয়, এই জিনিসগুলো আমি জানি যে তোমরা সবাই সায়েন্সের স্টুডেন্ট, তোমরা আগেও পড়ছো, আজকে আবার নতুন করে একটু রিকল করব আমরা। হ্যাঁ, এই জিনিসগুলো, এই মেকানিজমগুলো আমাদের কোস্টাল অ্যাকোয়াকালচারের জন্য জানা দরকার, কারণ টাইড, ওয়েভ, কারেন্ট এগুলোর সাথে আমাদের কোস্টাল স্পিসিস যেগুলো আছে এগুলো কালচারের সাথে এই ন্যাচারাল ফিনোমেনন গুলো খুবই ক্লোজলি রিলেটেড। এখন আমাকে এটা সবাই জানো, বলতে হবে টাইড কি। স্যার বলেন। চাঁদের আকর্ষণ বিকর্ষণের কারণে হচ্ছে সাগরের পানি অনেক সময় ফুলে ফেপে ওঠে, আবার অনেক সময় নিচে নেমে যায়, সেটাই হচ্ছে মেইনলি জোয়ার ভাটা বা টাইড বলা হয়। কিসের আকর্ষণের কারণে? স্যার চাঁদের হচ্ছে, চাঁদ আর পৃথিবীর মধ্যে যে আকর্ষণ। চাঁদ আর পৃথিবীর মধ্যে যে আকর্ষণ, ঠিক আছে। জোয়ার কিভাবে হয়, ভাটা কিভাবে হয়, একজন এক্সপ্লেইন করো তো। ছবিও দেওয়া আছে তোমাদের সামনে, দেখো স্ক্রিনে ছবিটা দেখো। স্যার পৃথিবীর হচ্ছে যেদিকে চাঁদ থাকে সেদিকে আকর্ষণ হচ্ছে সেই দিকের পানিটা ফুলে ফেপে ওঠে, আর বাকি দুই পাশে যে সেখানে হচ্ছে সেই পানির টানে হচ্ছে সেখানে সেই দুই পাশে পানি কমে যায়, তখন সেখানে ভাটা হয়। অনেকটা ঠিকই বলছো। অন্য আর কেউ আনসার করবা? অন্য কেউ কিছু? স্যার ম্যাডামরা আপনারা কথা বলতে চান না কেন বলেন তো, দেখি কে কে আছে। উবু 10, 20, 30, 40 করে যার নামের কাছে গিয়ে আমার মাউস ঠেকবে তাকেই ধরবো। ফারজানা ইয়াসমিন,
আছো? জি স্যার। ফারজানা বলো। স্যার ওই যে ওটা ও যে বললো ওটাই স্যার, মানে যখন চাঁদ স্যার পৃথিবীকে আকর্ষণ করবে ওই সময় স্যার ওই সাইডে জোয়ার হবে আর বাকি সাইডে স্যার তখন ভাটা থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, মোটামুটি এইরকমই। দেখো শুধু স্যার চাঁদের আকর্ষণের কারণে। হ্যাঁ স্যার আমি একটু বলি স্যার, মানে চাঁদ চাঁদ আর পৃথিবীর মধ্যে যে দূরত্ব, এটা সূর্য আর পৃথিবী থেকে মানে কম, সেজন্য চাঁদের হ্যাঁ আকর্ষণটা পৃথিবীর উপরে একটু বেশি থাকে আর কি এই দিক থেকে। যখন এক্স্যাক্টলি। পৃথিবীর যেই দিকটা চাঁদের দিকে মুখ, মানে যেই দিকে থাকে ওই দিকে এবং তার অপোজিট দিকেই, যে মানে চাঁদের আকর্ষণের জন্য পানি অনেকটা ফুলে ওঠে। তখন ওই ফুলে ওঠা পানিটা অপোজিট যে অন্যদিকে যেদিক থেকে পানিগুলো আসে ওই দিক থেকে সরে এইদিকে ফুলে। তো যেই কারণে আচ্ছা যেদিকে ফুলে ওইদিকে জোয়ার, আর যেদিক থেকে পানি সরে যায় ওইদিকে স্যার ভাটা হয়। ঠিকই আছে, কনসেপ্টটা অনেকটা এরকমই, যে অ্যাকচুয়ালি জোয়ার ভাটাটা হয় tide occurs actually due to the gravitational attraction of moon and sun. আর যেহেতু মুন হচ্ছে ডিস্টেন্সের দিক দিয়ে পৃথিবীর কাছে, সেহেতু মুনের ইফেক্টটাই সব থেকে বেশি থাকে সূর্যের থেকে, তাই না? সূর্যের থেকে। এবং সাধারণত পৃথিবীর যে অংশের দিকে চাঁদ চাঁদ থাকে সেই অংশে জোয়ার থাকে এবং তার অপোজিট অংশে তোমার ভাটা তৈরি হয়। এই জোয়ারটাকে বলা হয় হচ্ছে হাই টাইড এবং ভাটাটাকে বলা হয় হচ্ছে লো টাইড। হাই টাইড মিন্স হাইয়েস্ট এলিভেশন অফ ওয়াটার, লো টাইড মিন্স লোয়েস্ট এলিভেশন অফ ওয়াটার। এইটাই হচ্ছে জোয়ার ভাটা, যেটা আসলে 24 ঘন্টার মধ্যে প্রতি 6 ঘন্টা পর পর কিন্তু জোয়ার ভাটা হতে থাকে। একটা দিনের ভিতরে দুইবার জোয়ার এবং দুইবার ভাটা হয়। বিশেষ করে সাগরের দিকে তোমরা যদি যাও কখনো সাগরে ঘুরতে, এই জিনিসটা তোমরা দেখবা। বিশেষ করে আমি প্রথমবার যখন গেছি, বুঝছো, নর্মালি তো জোয়ার ভাটা হয়, কিভাবে হয় এই সায়েন্স গুলো তো জানি, কিন্তু সত্যি সত্যি যখন গিয়ে দেখলাম জোয়ার ভাটা হয়, এটা আমাকে না অনেক অবাক করছিল। অনেক মানে আমি অবাক হয়ে দেখতেছিলাম যে জোয়ার ভাটাটা কিভাবে হয়, পানি কিভাবে উঠতেছে, পানি কিভাবে নামতেছে। এটা ধীরে ধীরে হয়তো তুমি বুঝবা না, হয়তো একটা জায়গায় গেছো, গিয়ে দেখলা যে পানি অনেক নিচে নেমে আছে, বুঝছো, এই ঘন্টাখানেক পরে গিয়ে দেখবা যে পুরো জায়গাটা একেবারে ডুবে গেছে, পানি দিয়ে ভরে গেছে। মানে অসাধারণ একটা আসলে ন্যাচারাল বিষয়। এভাবেই আসলে জোয়ার ভাটাটা হয়। এখন তোমাদেরকে আরেকটা প্রশ্ন রাখতে চাই, এটা আমি আলোচনা করে দিতাম কিন্তু আমার আলোচনা করার আসলে ওই পরিমাণ সময় নাই, আমাকে আর একটু ফাস্ট যেতে হবে। যে চাঁদ পৃথিবীর যেদিকে আছে সেই দিকে তো পানি ফুলে উঠতেছে, তাই না? আমার মাউসটা খেয়াল করো, চাঁদ পৃথিবীর এদিকে আছে, চাঁদের আকর্ষণে পৃথিবীর এই অংশের পানিটা ফুলে উঠতেছে, রাইট? ঠিক ঠিক বলছি আমি? জি স্যার। জি স্যার। কিন্তু এই যে এই অংশে যে আবার জোয়ার হইতেছে, এই অংশের জোয়ারটা কি কারণে হইতেছে? চাঁদ তো এইদিকে, বুঝতে পারছো? আমার কোশ্চিনটা হচ্ছে যে হোয়াই দেয়ার ইজ অ্যান অ্যানাদার ওয়াটার বাল্ব অন দি আদার সাইড অফ দি আর্থ, অন দি আদার সাইড অফ দি মুন। টানের ফলে স্যার পৃথিবীটা অন্য পাশে ঘুরে আসতেছে। কারেন্টটা মানে এই টানের হয়নি, কারণে এটা আমি পৃথিবীটা অন্য তোমাদেরকে পাশে হোমওয়ার্ক ঘুরতেছে। দিলাম, ঠিক আছে? স্যার এইটা মনে হয় সূর্য। এটা আমি তোমার স্যার এটা সূর্যের জন্য। স্যার চাঁদ তো সূর্যের জন্য পৃথিবীকে কেন কেন্দ্র হবে? করে, স্যার চাঁদ তো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে, হ্যাঁ, সেই জন্য স্যার। পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে, ঠিক আছে, তার মানে পৃথিবীর যেই অংশে চাঁদ আছে, যেই সাইডে চাঁদ আছে সেই দিকেই জোয়ার হবে, অন্যদিকে তো জোয়ার হওয়ার কোনো কারণ নাই। আই হোপ আমার কোশ্চিনটা স্যার অভ্যন্তরীণ কোনো শক্তি কাজ করে কি এখানে? আমি আমি এটা নিয়ে আলোচনা করলে ক্লাস আরো লং হয়ে যাবে। আমি এটা নিয়ে এখন আলোচনা করতেছি না, বাট আমি কোশ্চিনটা তোমাদের মাথায় দিয়ে রাখলাম, ঠিক আছে? তোমরা নিজেরা একটু এটা ঘাটাঘাটি করবা। কোনো একদিন যদি আমরা সুযোগ হয় তাহলে আমরা এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওয়াই দেয়ার ইজ অ্যান অ্যানাদার বাল্ব অন দি আদার সাইড অফ আর্থ, হ্যাঁ, এটা তোমরা জানবা। নর্মালি আমরা সাধারণত এইটাই আলোচনা করি যে চাঁদ সূর্যের আকর্ষণের কারণে জোয়ার হয়, পৃথিবীর যেই অংশে সূর্য থাকে সেই অংশে তোমার চাঁদ থাকে, সেই অংশে তোমার জোয়ার হয় এবং অপোজিট অংশে ভাটা হয়। কিন্তু এই আলোচনাটা সবসময় কিন্তু আমরা
এই আলোচনাটা কখনো করা হয় না। তোমাদের স্কুল কলেজেও যখন এগুলো পড়ানো হয়েছে, ইভেন আমাদেরও যখন স্কুল কলেজে পড়ানো হয়েছে, তখন কিন্তু এই জিনিসটা কিন্তু আলোচনা হয়নি যে তাহলে অন্য আরেকটা অংশে যে তোমার জোয়ার হচ্ছে সেইটার কারণটা কি। এটা তোমরা একটু নিজেরা একটু দেখতে চেষ্টা করবা, আমার যদি কখনো সুযোগ হয় আমি আলোচনা করব, ঠিক আছে? তাহলে জোয়ার এবং ভাটা কেন হয় এটা তোমরা বুঝতে পারলা। এখন আসি আমরা স্প্রিং টাইড এবং নিপ টাইড। স্প্রিং টাইড এবং নিপ টাইড এটা কি? নরমালি তো প্রতিদিনই জোয়ার ভাটা হয়, ঠিক না? প্রতিদিন যেটা বললাম যে 24 ঘন্টায় 2 বার জোয়ার এবং 2 বার ভাটা হয়। কিন্তু একটা বিশেষ কন্ডিশন আছে, যখন নরমাল জোয়ার ভাটায় পানি যে স্তরে ওঠে তার থেকেও অনেক বেশি পরিমাণে পানি উপরের দিকে উঠে যায়, এটাকে বলে স্প্রিং টাইড। আর নরমালি ভাটার সময় পানি যতটুকু নেমে যায়, একটা নির্দিষ্ট সময়ে ভাটার পানি তার থেকেও বেশি নিচে নেমে যায়, এটাকে বলা হয় হচ্ছে নিপ টাইড। ও সরি সরি সরি, আমি একটু ভুল বলে ফেলছি। মানে নরমালি ভাটার সময় পানি যতটুকু নিচে নামে তার থেকে উপরের দিকে থাকে, এটাকে বলা হয় হচ্ছে তোমার নিপ টাইড। অর্থাৎ নরমাল ভাটার সময় পানি যতখানি নামে ওই সময়ে ভাটার পানি ততখানি নামে না, এটাকে বলা হয় হচ্ছে নিপ টাইড। সোজা বাংলায় বললাম, এই জিনিসটা কি বুঝতে পারছো কিনা, স্প্রিং টাইড এবং নিপ টাইড? জি স্যার। ওই যে ভরা কটাল মরা কটাল পড়ছো না, না তেজ কটাল? জি স্যার। জি জি স্যার। স্যার, জি স্যার। বাংলায় ওইটা। এখন তাহলে স্প্রিং টাইডটা কখন হয়? স্প্রিং টাইডটা হয় যখন সান, মুন এবং আর্থ একই অ্যালাইনমেন্টে থাকে, বুঝছো? একই তোমার এটাকে কি বলবো যে একই 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 সরলরেখা বরাবর থাকে, এক্স্যাক্টলি তোমার একই লাইন বরাবর থাকে, তখন তখন সেটাকে বলা হয় স্প্রিং টাইড। এবং স্প্রিং টাইডে ওই সময় সাগরের পানি সব থেকে বেশি পরিমাণে ফুলে ওঠে কখন? স্প্রিং টাইডটা নরমালি হয় নিউ মুন এবং ফুল মুনের সময়। অর্থাৎ নিউ মুন এবং ফুল মুনের সময়েই কিন্তু পৃথিবী, চাঁদ এবং সূর্য একই সরলরেখা বরাবর থাকে। তাহলে পৃথিবী, চাঁদ এবং সূর্য যখন একই সরলরেখা বরাবর থাকে, তখন কিন্তু সূর্য এবং চাঁদের আকর্ষণটাও সব থেকে বেশি পরিমাণে হয়, ঠিক না? সূর্য এবং চাঁদ একই আকর্ষণে, নরমালি তো দুইজনই আকর্ষণ করতেছে, এবং দুইটা আকর্ষণই যখন একসাথে যোগ হয়ে যায় তখন এই আকর্ষণ শক্তিটা কিন্তু সব থেকে বেশি হয়। এই জন্য পানি ওই সময়ে সাধারণত ওয়াটার ফ্লাকচুয়েশনটাও সব থেকে বেশি হয়, হাইয়েস্ট অ্যাম্পলিটিউডে পৌঁছে যায়, সর্বোচ্চ উচ্চতায়, হাইয়েস্ট এলিভেশন যেটাকে বলে, যে হাইয়েস্ট এলিভেশনে গিয়ে পানি পৌঁছে যায়, তখন সেটাকে বলে স্প্রিং টাইড, বুঝছো? এজন্য এই স্প্রিং টাইডের সময়ে জোয়ার নরমালি যতটুকু হয় তার থেকেও বেশি পরিমাণে পানি উপরের দিকে উঠে আসে। আমার কথা বোঝা গেছে? জি স্যার। স্যার নিউ মুন আর ফুল মুন কি অমাবস্যা আর পূর্ণিমা? এক্স্যাক্টলি, অমাবস্যা আর পূর্ণিমা। নিউ মুন কোনটাকে বলে বলো তো? নিউ মুন কোনটা, অমাবস্যা না পূর্ণিমা? স্যার নিউ মুন তো অমাবস্যা। নিউ মুন অমাবস্যা না পূর্ণিমা? সবাই স্যার নিউ মুন অমাবস্যা। নিউ মুন হচ্ছে অমাবস্যা, ঠিক আছে। নিউ মুন সাধারণত অমাবস্যার সময় কি হয়? চাঁদ দেখা যায় না, তাই না? পুরো দুনিয়া অন্ধকার। জি স্যার, অন্ধকার থাকে। কারণটা হচ্ছে কি, চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় থাকে, তো ওই সূর্যের আলোটা এসে তখন বাধা পড়ে। নরমালি সূর্যের আলো মানেই তো হচ্ছে চাঁদের রিফ্লেক্টেড আলো, যেটা সেটা, এই যে সূর্য থেকে আলোর রিফ্লেকশন হয় তখন আমরা চাঁদ দেখতে পারি, ঠিক না? নিউ মুনে হয় কি, চাঁদ এবং সূর্যের মাঝখানে, সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ থাকে, তো তখন ওই রিফ্লেক্টেড আলোটা পৃথিবীতে এসে পৌঁছাইতে পারে না, এই জন্য চাঁদটাকে দেখা যায় না, এটাকে বলে নিউ মুন। এই চাঁদটা তো ধীরে ধীরে পৃথিবীর চারিদিকে ঘুরতেছে, তাই না? এবং যখন এই চাঁদটা এইখানে আসবে, এইখানে আসলে তো তখন নিশ্চয়ই এই যে একই সরলরেখায় যে আকর্ষণ আর এইখানে থাকলে যে আকর্ষণ সেটাতে এক হবে না, ঠিক না? এটাই বলছে যে ডিউরিং দ্য নিউ মুন and full moon, the moon, sun and earth are aligned and the forces are maximum, yielding tides of greatest amplitude called spring tide. অর্থাৎ চাঁদ, সূর্য এবং পৃথিবী যখন একই সরলরেখায় থাকে তখন চাঁদ এবং সূর্যের আকর্ষণ সব থেকে বেশি পরিমাণে থাকে, এবং এই যে ওয়াটার বাল্ক বা ওয়াটার অ্যাম্পলিটিউড রিচেস টু ইটস হাইয়েস্ট এলিভেশন, দেন দি সিচুয়েশন ইজ কল্ড স্প্রিং টাইড। আর নিপ টাইড হয় কি, পৃথিবী যখন, চাঁদ, সূর্য এবং পৃথিবী
যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। 90 ডিগ্রি অ্যাঙ্গেল বলতে তোমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল না লিখে লিখবা যে ফার্স্ট কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টার। আমরা যদি এটাকে ভাগ করি, এভাবে 4টা ভাগে ভাগ করা হয় না, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার। এই জিনিসগুলো জানা আছে না তোমাদের? জি স্যার। জি স্যার। যখন এই দেখো, ডিউরিং দ্য ফার্স্ট কোয়ার্টার এন্ড থার্ড কোয়ার্টার অফ লুনার সাইকেল, the sun and the moon are acting in opposite to each other. তাহলে অপোজিটে কিভাবে কাজ করতেছে? এই দিক থেকে সূর্যের আকর্ষণ হইতেছে, এই দিক থেকে আবার হচ্ছে তোমার চাঁদের আকর্ষণ হইতেছে, তাই না? চাঁদের আকর্ষণ হইতেছে, তখন দুইটার মাঝামাঝি হয়ে যায়। তখন এই কারণে দেখা যায় যে টাইডের যে ওয়াটার লেভেল যেটা থাকে, এটা নরমালি লো টাইড সাধারণত যে পরিমাণ হয়, লো টাইডের পানি তার থেকেও একটু উঁচুতে থাকে আর কি, তার থেকে তত বেশি তোমার পানি নেমে যেতে পারে না, বুঝছো? এটাকে বলা হয় হচ্ছে নিপ টাইড। যাক, এগুলা তোমাদের জানা জিনিস, এগুলো তোমরা দেখবা, আর একটু দেখলেই বুঝবা। এখন আসি ওশিয়ান কারেন্ট কোন জিনিস, ওশিয়ান কারেন্ট কিভাবে তৈরি হয়। দুইটা বিষয় আছে, একটা হচ্ছে কারেন্ট এবং একটা হচ্ছে ওয়েভ। এই যে কারেন্ট, একটা হচ্ছে ওয়েভ। আচ্ছা, কারেন্ট এবং ওয়েভ দুইটা এমনি তোমাদের জেনারেল সেন্টিমেন্ট কি, কারেন্ট কোনটা এবং ওয়েভ কোনটা? এই দুইটা ডিফারেন্স একটু বলো তো, তোমরা কতটুকু বোঝো? স্যার কারেন্টটা হচ্ছে স্যার, মানে স্যার এটা স্যার বর্ষাকালে স্যার নদীতে এলাকায় গেলে স্যার দেখা যায় পানিগুলো স্রোতের মাধ্যমে যাচ্ছে। আচ্ছা, আর স্যার ঢেউ বলতে তো স্যার ওয়েভ তো স্যার একটা ঢেউ, জাস্ট যেমন বাতাসের প্রভাবে হতে পারে সেটা। ঢেউ, তোমার কারেন্টটাও তো অনেকটা ঢেউয়ের মতনই, তাই না? তুমি তো নদীর পাড়ে গিয়ে ঢেউই দেখো। কারেন্টটা স্যার তো স্যার এটা স্যার তুমি ঠিক বলছো, কিন্তু ডিফারেন্ট কিন্তু স্যার। তুমি যে পার্থক্যটা বুঝতে পারছো, এটা আমি বুঝতে পারছি। আচ্ছা, আরেকজন বলতেছিল, বলো তো। স্যার কারেন্টের যে গতিবেগ সেটা একটু কম হয়, আর হচ্ছে ওয়েভের বেশি হয় মেবি। আর কেউ? কারেন্টটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফ্লো। স্যার কারেন্ট হচ্ছে কন্টিনিউয়াস ফ্লো, আর ওয়েভ হচ্ছে মানে কিছুক্ষণ পর পর আসে। আর কারেন্ট হচ্ছে মানে ছোট ছোট থাকে, আর ওয়েভ গুলা থাকে অনেক বড় বড়। যেমন সমুদ্রে গেলে দেখা যায় যে এক একটা ওয়েভ আসে কিছুক্ষণ পর পর আসে আর অনেক বড় হয়। স্যার আমার কাছে তুমি উল্টা বলে ফেলছো। অ্যাকচুয়ালি হবে কি, যে এটা পড়াইলে বুঝবা, অ্যাকচুয়ালি ওয়েভটাই হচ্ছে ছোট, কারেন্টটাই হচ্ছে অনেক বড়। তোমরা ডেফিনেশনটা দেখো, যে an ocean current is a continuous directed movement of sea water generated by different force, আর কি অনেকগুলো ফোর্সের কারণে এটা তৈরি হয়। বাট the basic thing is ocean current is a continuous directed movement of sea water. অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে অনেক পরিমাণ পানি যখন প্রবাহিত হতে থাকে, তখন সেটাকে বলা হয় হচ্ছে কারেন্ট। কারেন্ট হচ্ছে ওই যে ও নদীর কথা বলতেছিল না, যেমন নদীর সব পানি একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কারেন্ট। ও খুব সুন্দর একটা উদাহরণ দিছে, যে একটা নদীতে পানি যেমন একটা নির্দিষ্ট এরিয়ার দিকে প্রবাহিত হয়, এইটাকে বলা হয়, এই যে সকল পরিমাণ সব পানি, হিউজ পরিমাণ পানি একটা নির্দিষ্ট ডাইরেকশনে মুভ করতেছে, এইটাকে বলা হয় হচ্ছে কারেন্ট। সাগরের মধ্যে, সাগর তো একটা বড় একটা ওয়াটার বডি, তাই না? হিউজ একটা ওয়াটার বডি। কিন্তু সাগরের মধ্যে, নদীতে যেমন পানি একটা নির্দিষ্ট দিকে চলে, সাগরেও এরকম ওয়াটারের মুভমেন্ট তৈরি হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট এলাকা থেকে অনেক পরিমাণ পানি একটা নির্দিষ্ট এলাকার দিকে মুভ করে। এই যে এই সেকেন্ড ছবিটাতে তোমরা দেখো, সেকেন্ড ছবিটাতে দেখতেছো ওয়ার্ম সারফেস ফ্লো, কুল সারফেস ফ্লো। এই দেখো, এক মহাদেশ থেকে পানি প্রবাহিত হয়ে আরেক মহাদেশে চলে যাচ্ছে, খেয়াল করছো? হ্যাঁ। আর ঢেউটা নরমালি কি হয়, ওয়েভ যেটা আমরা যেটাকে ঢেউ বলি, যে সাগরের তীরে এসে আছড়ে পড়ে, তাই না? জি স্যার। জি স্যার। তোমরা সাগরে ওই যে বড় ঢেউ যেটাকে তোমরা বলতেছো, যে সাগর পাড়ে গেলে যে দেখা যায় যে ঢেউ এসে পাড়ে ভেঙে পড়তেছে, হ্যাঁ, ওইটাকে বলা হয় হচ্ছে ওয়েভ। ওয়েভটা পাড়ে ভেঙে পড়ে, এটা অ্যাকচুয়ালি ছোট জিনিস। কিন্তু ওশিয়ান কারেন্ট হচ্ছে এটা এমন একটা, ইটস লাইক এ রিভার অন দি ওশিয়ান, বুঝছো?
যে সাগরের মধ্যেই ওশিয়ান তৈরি হয়েছে, মানে সাগরের মধ্যে রিভার তৈরি হয়েছে, এইরকম একটা যদি তোমরা কল্পনা করো, যে সাগরের পানিগুলো হিউজ পরিমাণ ওয়াটার এরকম নদীর মতো একটা নির্দিষ্ট ডাইরেকশনে মুভ করে, বুঝছো? এটাকে বলা হয় হচ্ছে ওশিয়ান কারেন্ট। তোমরা কি মুভিটা দেখছো, ওই যে ফাইন্ডিং ডোরি, ফাইন্ডিং নিমো? জি স্যার। জি ওইখানে স্যার, একটা দেখছি স্যার। দেখছো, ওইখানে দেখছো যে নিমো অথবা ডোরি, আমার ঠিক মনে নাই, ও অস্ট্রেলিয়াতে পৌঁছানোর জন্য অস্ট্রেলিয়ান রিফ কারেন্ট ব্যবহার করে। তোমাদের এই সিনটা খেয়াল আছে? যে কেউ মুভিটা যারা দেখছো? স্যার যখন দেখছি তখন তো ছোট ছিলাম, এতটা বুঝি নাই। আচ্ছা, যাই হোক, এই এই ধরনের মুভিগুলো দেখতে পারো তোমরা, ফিশারিজ রিলেটেড যে মুভিগুলো আছে, হ্যাঁ, মাছ, কচ্ছপ এগুলো নিয়ে। তো ওইটাতে দেখায় কি যে ফর এক্সাম্পল নিমো থাকে হচ্ছে এখানে, এখান থেকে সে যাবে হচ্ছে অস্ট্রেলিয়ায়, বুঝছো? তখন তার এক বন্ধু তাকে বলে কি যে তুমি এই অস্ট্রেলিয়ান রিফ কারেন্ট যেটা আছে, অস্ট্রেলিয়ান রিফ কারেন্ট ফলো করো, তাহলে তুমি অস্ট্রেলিয়ায় গিয়ে পৌঁছাবা। তখন সেই অস্ট্রেলিয়ান রিফ কারেন্ট তোমার দেখায় যে সাগরের নিচ দিয়ে, বাবা পাখির ঝাঁক আসছে। আমার কথা শুনতেছো না পাখির শব্দ শুনতেছো? দুইটাই স্যার। শব্দ স্যার। ভালো লাগতেছে না অনেক? জি স্যার। একসাথে 15-20টা পাখি আসছে, এটা ফুল একটা ফ্যামিলি। স্যার বাসায় কি পাখি নাকি আপনার? না, বাসায় পাখি না, এগুলো বাইরে জানালার কাছে। পাখি বলেন নাকি স্যার? না না না, এগুলো জানালার কাছে আসছে। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে কি যে এটা হচ্ছে কারেন্ট। এখন কি মোটামুটি বুঝতে পারছো যে কারেন্টটা কি? কারেন্টটা নরমালি তৈরি হয় কেন, যে তোমার এটা হচ্ছে সাগরের তো বিভিন্ন অংশে তোমার কোথাও গরম পানি থাকে, কোথাও ঠান্ডা পানি থাকে, তাই না? কোনো অংশের পানি ঠান্ডা, কোনো অংশের পানি গরম, এরকম হয় না সাগরে? জি স্যার। আবার কোথাও এমন হইতে পারে যে কোথাও লবণের পরিমাণ বেশি, হয়তো ওখানকার স্যালিনিটি দেখা যাবে যে 35 পিপিটির অনেক উপরে, অথবা কোথাও বৃষ্টিপাত হয়েছে সেখানে স্যালিনিটির পরিমাণ অনেক কমে গেছে। এই গরম বাতাস যেটা থাকে এটা কিন্তু অনেক হালকা হয়, তাই না? জি স্যার। আর ঠান্ডা বাতাস যেটা থাকে সেটা অনেক ভারী হয়। ঠিক তেমনি ওয়াটারে যদি স্যালিনিটি বেশি থাকে, এটা হালকা হবে না ভারী হবে? স্যার ভারী হবে। ভারী হবে। তোমরা এই যে বাতাসের ব্যাপারটা জানো না, যে ঝড় কিভাবে তৈরি হয় বা বায়ুপ্রবাহ কিভাবে তৈরি হয়? যে বাতাস জি যখন স্যার। গরম হয়ে যায় তখন এই অংশের বাতাসটা উপরের দিকে উঠে যায় বা হালকা হয়ে যায়, তখন ওই অংশে তোমার ঠান্ডা বাতাস এসে তোমার হচ্ছে জায়গা দখল করে নেয়, তাই না? ঠিক জি আছে, স্যার। এমনটা হয়তো নাকি? জি স্যার। জি স্যার। ঠিক এই সেম ওয়েতে কিন্তু তোমার কারেন্টও তৈরি হয়। অনেক সময় দেখা যায় কি যে সাগরের যে গরম পানি আছে, গরম পানি এই জায়গাগুলো, এই গরম পানিটা তোমার হচ্ছে মুভ করে, তোমার ঠান্ডা পানি এসে সেই জায়গাটা দখল করে। এইভাবেই কিন্তু তোমার আসলে, বা কোনো অংশের যদি স্যালিনিটি বেশি হয়ে যায়, তখন এই স্যালিনিটি বেশি হয়ে গেলে তখন এই হাই স্যালিনিটি এরিয়া যেটা আছে এটা নিচের দিকে চলে যায়, লো স্যালাইন পানি এসে সেই জায়গাটা দখল করে। ঠিক এই সমস্ত কারণেই কিন্তু এই যে অনেক বড় ওয়াটার মুভমেন্ট তৈরি হয়। এই যে পৃথিবীর ম্যাপটা দেখতেছো এই সাইডে, জি স্যার। এইভাবেই কিন্তু পুরো পৃথিবীতে আমাদের যে জলরাশি আছে, সাগর মহাসাগরগুলো আছে, এই সাগর মহাসাগরগুলোর মধ্যে এইরকম পানির প্রবাহ তৈরি হয়, বুঝছো? বড় বড় পানির ঢেউ তৈরি হয় লাইক এ রিভার। তখন এটাকে বলা হয় হচ্ছে ওয়াটার কারেন্ট। হ্যাঁ, এই ওয়াটার কারেন্ট সাধারণত আমরা নিজেরা বুঝতে পারবো না। কারেন্ট দুই রকমের হয়, একটা হচ্ছে সারফেস কারেন্ট আর একটা হচ্ছে ডিপ ওশিয়ান কারেন্ট। একটা হচ্ছে সাগরের তলদেশ দিয়ে প্রবাহিত হয়, এটা সারফেস থেকে দেখা যায় না। আর কিছু কারেন্ট আছে যেগুলো ওয়াটার সারফেসে তৈরি হয়, উপরের দিকে তৈরি হয়। বিশেষ করে তোমাদের যদি বলি, এই যে কয়েকবার থেকে বলা হচ্ছে না যে সেন্ট মার্টিনে রিফ কারেন্ট তৈরি হয়? জি স্যার। রিফ কারেন্ট তৈরি হয় যেটার কারণে দেখা যায় যে পানির এত টান তৈরি হয়, যে ওই যে নদীতে যেরকম পানির টান তৈরি হয় যে একজনকে ভাসায় নিয়ে যায়,
এই রিফ কারেন্ট তৈরি হওয়ার ফলেই কিন্তু এই যে সাগরে যদি কেউ নামে জোয়ার বা ভাটার সময়ে, তখন কিন্তু তাকে এই রিফ কারেন্ট টেনে নিয়ে একেবারে সাগরের মাঝখানে চলে যায়। আমার কথাগুলো, উদাহরণগুলো কি তোমরা কানেক্ট করতে পারতেছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এই কারেন্ট তৈরি হয় বলেই কিন্তু তোমার ধরো এখানে একটা কারেন্ট তৈরি হয়েছে, বা এই যে আমাদের সাগরের এখানে, এটা তো বঙ্গোপসাগর, এই জায়গায়, এই যে জায়গায় বঙ্গোপসাগরে একটা কারেন্ট তৈরি হয়েছে। কারেন্ট এই যে মাঝ সমুদ্র বরাবর আসতেছে, তুমি ওই কারেন্টের মধ্যে পড়ে গেলা, তখন এই যে এইরকম ওয়াটার ফ্লো তোমাকে টেনে একেবারে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ নিয়ে যাবে, বুঝছো? এইটা হচ্ছে ওশিয়ান কারেন্ট। এখন বুঝতে পারছো? জি স্যার। ওকে। আমি জানি না ভাই, তোমাদের চেহারাও দেখতে পারতেছি না, তোমরা যে কি বুঝতে পারতেছো আর কি যে বুঝতে পারতেছো না। সারা তো একটা আমি ট্যুর আমার দিই মতো তাহলেই বুঝতে পারবো। হ্যাঁ, বুঝিনি, কি বললা? বললাম স্যার চলেন একটা ট্যুর দেওয়া হোক কক্সবাজার সেন্ট মার্টিন, তাহলেই ভালো মতো বোঝা যাবে। হ্যাঁ, ট্যুর দেই কক্সবাজার সেন্ট মার্টিন, তোমরা সাগরে নামো আর কারেন্ট তোমাদের টাইনে নিয়ে যাক। স্যার একটা কোশ্চেন করি। হ্যাঁ হ্যাঁ, করো। স্যার কারেন্ট বেশি শক্তিশালী না ওয়েভ বেশি শক্তিশালী? এটা আসলে ডিপেন্ড করে, বুঝছো? এখন আমি আমি কোনটাকে শক্তিশালী বলবো, যেমন ধরো সুনামির সময় ওয়েভ, সুনামির সময় যেটা তৈরি হয় এটাকেও কিন্তু ওয়েভ বলে, বুঝছো? এখন সুনামির যে শক্তি, এইটার শক্তির সাথে তো আমি কারেন্টের শক্তি তুলনা করতে পারি না। আবার রিফ কারেন্টের সময় যে পরিমাণ ফোর্স তৈরি হয়, নরমালি সাগরের বিচে তোমরা যে ঢেউটা দেখো, এই রিফ কারেন্ট কিন্তু এটার থেকে অনেক বেশি শক্তিশালী। আমার আমার উত্তরটা বুঝতে পারছো তুমি? হ্যালো স্যার মেবি ও ডিসকানেক্টেড হয়ে গেছে। কে আচ্ছা, যাই হোক, ওর প্রশ্নের উত্তরটা কি তোমরা বুঝতে পারছো সবাই? তো এটা সিচুয়েশন বেঁধে এক একটা এক এক রকম হইতে পারে, তাই না? কখনো ওয়েভ শক্তিশালী হতে পারে, কখনো কারেন্ট শক্তিশালী হইতে পারে। আচ্ছা, আমার লাস্ট একটা জিনিস, এটা হচ্ছে ওয়েভ। শেষ করে দেই কেমন আজকে এটা? জি স্যার, শেষ করুন। হ্যাঁ, একটা স্লাইড রাখার দরকার নাই। আর ওয়েভটা হচ্ছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডিস্টারবেন্স ইন দা ওয়াটার সারফেস, বুঝছো, বা ওশিয়ান সারফেস। সারফেসের মধ্যে যখন ডিস্টারবেন্স তৈরি হয় তখন যে ঢেউটা তৈরি হয়, এই ঢেউ মানে কি এনার্জি ফ্লো, যে এনার্জি ফ্লোটা তৈরি হয় এইটাকেই বলা হয় হচ্ছে আসলে ওয়েভ। এই যে দেখো পানিতে যে ঢেউটা তৈরি হয়েছে এটাকে বলা হয় ওয়েভ। এইরকম বিভিন্ন রকম ওয়েভ তৈরি হয় না, সাউন্ড ওয়েভ তৈরি হয়, তাই না? তারপরে হিট ওয়েভ তৈরি হয়, মাইক্রোওয়েভ তৈরি হয়, এগুলো কিন্তু বিভিন্ন রকম ওয়েভ, অর্থাৎ এগুলো ঢেউয়ের মতো করে এইভাবে ঢেউ আকারে তোমার ট্রান্সফার হইতে থাকে। এখন ওয়েভও তৈরি হতে পারে বায়ু প্রবাহের কারণে, অর্থাৎ বাতাস তোমার চলাফেরা করতেছে সাগরের সারফেসে, তোমার এটার কারণে যে ডিস্টারবেন্সটা তৈরি হয় এটার কারণে তৈরি হতে পারে। বা অনেক সময় দেখা যায় যে যেটা বললাম সুনামি, অনেক এটা একেবারে সিভিয়ার মানে এক্সট্রিম কেসে, যে সাগরের নিচে তোমার কখনো ভূমিকম্প হয়েছে বা কোনো কারণে তোমার পানিতে মুভমেন্ট তৈরি হয়েছে, এটার কারণে ওয়েভ তৈরি হয়। এবং এই ওয়েভ গুলো ট্রান্সফার হইতে হইতে একবারে এগুলোর ওয়েভের শেষ হয় হচ্ছে তোমার তীরে এসে, অর্থাৎ একেবারে কর্নারে এসে এই যে ঢেউগুলো যেগুলো ভেঙে পড়ে এগুলো আসলে তোমার ওয়েভ। এগুলো সাগরের মাঝখানে বিভিন্ন রকম কারণে, বায়ু প্রবাহের কারণে, পৃথিবীর গতির কারণে, পৃথিবীতে চারপাশে মুভ করতেছে এই মুভমেন্টের কারণে, এই সব কারণে কিন্তু কারেন্টও তৈরি হয়, বাতাসের কারণেও কারেন্ট তৈরি হয়। ধরো বাতাস তো একটা নির্দিষ্ট দিকে মুভ করে, তাই না? উত্তর থেকে দক্ষিণ দিকে বাতাস মুভ করতেছে। এখন সাগরের মধ্যখানে ধরো উত্তর থেকে দক্ষিণ দিকে বড় একটা বাতাস মুভ করে চলে যাচ্ছে বা বায়ু প্রবাহ হচ্ছে। ওই বাতাস যখন মুভ করে সাথে সাথে তোমার হিউজ পরিমাণে পানি নিয়েও মুভ করতে থাকে, তো তখনও কিন্তু সারফেস কারেন্ট তৈরি হয়। ঠিক একই রকম ভাবে এই যে বাতাসের কারণে ওয়াটার সারফেসে তোমার পানির যে ডিস্টারবেন্স তৈরি হয় দ্যাট ইজ কল্ড হচ্ছে ওয়েভ। ওয়েভের কিছু বিষয় আছে, ওই ওয়েভের যে চূড়াটা থাকে এটাকে বলা হয় হচ্ছে ক্রেস্ট, আর ওয়েভের নিচের যে অংশটা থাকে সেটাকে বলা হয় ট্রফ, বুঝছো? তাহলে ক্রেস্ট থেকে ট্রফ পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে ওয়েভ হাইট,
অর্থাৎ ওয়েভ আসলে কতটুকু উঁচু সেইটা। আর একটা ক্রেস্ট থেকে আরেকটা ক্রেস্ট পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হয় ওয়েভ লেন্থ। বুঝতে পারছেন স্যার ম্যাডামরা? জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ওয়েভ বেশি শক্তিশালী হবে না কারেন্ট বেশি শক্তিশালী হবে? এই প্রশ্নটারই উত্তর তো একটু আগে দিলাম। আরেকজন যেন শুনতে পারিনি স্যার। আরেকজনকে যেন এই প্রশ্নটা করলা। স্যার আমি করছিলাম, হ্যাঁ আমি মাঝপথে ডিসকানেক্ট হয়ে গেছি। তুমি মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছো তাই না? জি স্যার, আমি অনেকবার ডিসকানেক্ট হয়ে গেছি। আচ্ছা দুইজনের জন্যই আরেকবার বলি। দেখো এইটা আসলে না সিচুয়েশন ডিপেন্ড করে। এখন ধরো সুনামি হচ্ছে, সুনামি এটা আসলে কি, ওয়েভ না কারেন্ট? ওয়েভ। এখন সুনামির শক্তি আর হচ্ছে নরমালি সি বিচে যে ঢেউগুলো আসে, এই দুইটার শক্তি কি এক হবে? না স্যার। দুইটার শক্তি কিন্তু এক হবে না। তাহলে আবার এই সুনামি যে পরিমাণ শক্তিশালী, নরমালি তোমার ওয়াটার কারেন্ট যেটা তৈরি হয় সাগরের মধ্যে, নরমাল কারেন্ট যেটা, এই কারেন্টের থেকে কিন্তু ওয়েভ অনেক বেশি শক্তিশালী। মানে সুনামির যে ওয়েভ সেটা কিন্তু অনেক বেশি শক্তিশালী। আবার রিফ কারেন্ট যেটা, রিফ কারেন্ট কিন্তু তোমার অনেক বেশি স্ট্রং। রিফ কারেন্টের তুলনায় তোমার সাগরের এমনিতে যে ঢেউটা তৈরি হয়, ওয়েভটা তৈরি হয় বিচের মধ্যে, সেইটা কিন্তু আবার অনেক বেশি দুর্বল। তোমার রিফ কারেন্টের সময় যে পরিমাণ ফোর্স ক্রিয়েট হয়, এত পরিমাণ ফোর্স কিন্তু তোমার নরমালি ওশিয়ানে যে বা সি বিচে যে ওয়েভ তৈরি হয় তার থেকে কিন্তু অনেক বেশি শক্তিশালী হচ্ছে রিফ কারেন্ট, এবং বিচের যে ওয়েভ এটা কিন্তু অনেক বেশি দুর্বল। আবার রিফ কারেন্টের থেকে আবার অনেক বেশি শক্তিশালী কিন্তু তোমার হচ্ছে ওই সুনামির যে ওয়েভ, তাই না? তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে ওয়েভ এবং কারেন্ট কোনটা বেশি শক্তিশালী এটা আসলে স্পেসিফিক্যালি এভাবে বলার কিছু নাই। এটা সিচুয়েশন অনুযায়ী ডিপেন্ড করে, বা ন্যাচারালি কি কোন কন্ডিশনে ওয়েভ তৈরি হলো, কোন কন্ডিশনে কারেন্ট তৈরি হলো, সেইটার উপরে ডিপেন্ড করে আসলে এদের শক্তিটা নির্ভর করে। আমার উদাহরণগুলো কি তোমরা ক্যাচ করতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। আমার মনে হয় আমার উদাহরণগুলো বুঝলে তাহলে বুঝতে পারবা যে ওয়েভ শক্তিশালী, কারেন্ট শক্তিশালী নাকি, বা কোন সিচুয়েশনে কোনটা বেশি শক্তিশালী। যে কোনোটার থেকে শক্তিশালী হতে পারে। হ্যালো। জি স্যার। আচ্ছা, অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম মনে হয় আজকে। তোমাদের মাথা মনে হয় জ্যাম হয়ে গেছে। আমার না হওয়ার কথা, আজকে তো তোমাদের একটাই ক্লাস। জি স্যার। আচ্ছা, আমি যে পড়াগুলো পড়াইলাম এই পড়াগুলো কিন্তু তোমাদের এগুলো তোমরা আগেও পড়ছো। হ্যাঁ, আজকে নতুন করে একটু শিখলা, নতুন করে জানলা, এবং এই টপিকগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং টপিক, বুঝছো? এবং আলোচনায় যতটা কমপ্লিকেটেড মনে হয় এতটা কমপ্লিকেটেড না। আমার মনে হয় তোমরা পড়লেই বুঝতে পারবা যে জিনিসগুলো আসলে অনেক ইজি এবং খুব সহজ। তো আমি এটারও পিডিএফ করে তোমাদেরকে শিট দিয়ে দিব। আর কোনো প্রশ্ন, কোনো কিছু না হলে আমি স্যার রিপ কারেন্টটা কখন তৈরি হয়? রিফ কারেন্টটা তৈরি হয় কিভাবে? দাঁড়াও আমি আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? আমি এই শেষ প্রশ্নটা নিয়ে শেষ করি। স্যার এটাই ছিল প্রশ্ন যে রিফ কারেন্টটা কি বা কিভাবে আচ্ছা, তৈরি আমি হয়। তোমাদের একেবারে আমাদের বে অফ বেঙ্গলে যাই, বে অফ বেঙ্গলে গিয়ে তারপর তোমাদেরকে দেখাই। দাঁড়াও। আমার এর স্ক্রিনটা শেয়ার করি। দেখো তো আমার ব্রাউজার দেখা যাচ্ছে? জি স্যার। বা সরাসরি রিফ কারেন্ট লিখেই সার্চ দেই, দেখি রিফ কারেন্টের ছবি আসুক। না, আমি ছবি দেখে বুঝাইতে চাচ্ছি কেন, ছবি দেখলে তোমরা বুঝতে সহজ হবে। আমাদের সেন্ট মার্টিনটা কই?
আচ্ছা এই ছবিটা অনেক সময় এই ছবিটাই তোমরা দেখো, এই ছবিটা আসছে তোমাদের কাছে? জি স্যার। আরো ভালো একটা ইমেজ খুঁজতেছি। দাঁড়াও, এটার থেকেও আমাদের আচ্ছা এই ছবি আর খুঁজে পাচ্ছি না, তোমাদের এইটাতেই দেখাই, অন্য কোনো জায়গায় আছে নাকি? এটা আচ্ছা এইটাই দেখাই, হুইপ কারেন্ট থেকে বাঁচার উপায়টাও এখানে দেয়া আছে। দেখো নরমালি হয় স্যার শুনতে পাচ্ছি না। কি তোমার আমাদের কক্সবাজার রিজিয়ন যেটা আছে এখানে সাগর, এখানে জিওগ্রাফিটা তো একটু তোমার এই বিভিন্ন অংশ আছে না। হ্যালো আর কিছু শুনতে পারিনি। স্যার কিছু শুনতে পাইনি। বললাম যে আমাদের সাগরের যে বীজগুলো আছে, বীজটা যেটা আছে, হ্যাঁ, বীজের তো সব জায়গা সমান না, তাই না? ফর এক্সাম্পল এই যে এরকম যদি ধরো, এই যে দেখো কোনো একটা অংশ বাঁকা তেরা, কোনো একটা অংশ ভেতরের দিকে ঢুকে গেছে, এরকম অংশ আছে না? জি স্যার। হ্যাঁ, তো এই সাগরে তো তোমার কন্টিনিউয়াস তোমার ওয়েভ গুলো আসতেছে, তাই না? ঢেউ তৈরি হচ্ছে, ঢেউ এসে এই যে দেখো ফর এক্সাম্পল এই জায়গার কথা যদি বলি, যে এখানে এসে সাগরের এইভাবে ঢেউ তৈরি হচ্ছে, তাই না? ঢেউ ভেঙে ভেঙে পড়তেছে, ঠিক আছে? এই সাইড থেকে যদি ঢেউগুলো আসে, আমার কারসরটা দেখতে পাচ্ছো? তো এই ঢেউগুলো যখন এখানে এসে ভেঙে পড়বে, তখন এই সাইড থেকে এবং এই সাইড থেকে ঢেউগুলো এসে কিন্তু কি করবে, এই সাইড থেকে এসে আবার পানিটা কিন্তু এইদিকে ব্যাক করে, এই সাইড থেকে গিয়ে পানিটা আবার এইদিকে ব্যাক করে, তাই না? এখানে এই যে তোমার ল্যান্ডমাস যেটা আছে, ভূমিতে বাড়ি খেয়ে কিন্তু আবার পানিটা কিন্তু ব্যাক করে, এখানে একটা চ্যানেল তৈরি হয়। আমার কথা বোঝা গেছে? বোঝো নাই মনে হয় তোমরা। এই জায়গাটার কথাই কল্পনা করো, এই যে এইটার সাথে এই যে আমি যেটা বলতেছিলাম যে সাগরের ঢেউগুলো বাড়ি খেয়ে আবার পানিটা কিন্তু ব্যাক করে, বুঝছো? এই ব্যাক করার ফলে তোমার এইখানে সাগরের এই যে কর্নার থেকে, মানে সাগরের তীর থেকে, বীজ থেকে ভেতরের দিকে আবার কিন্তু ওয়াটারের একটা ফ্লো তৈরি হয়, লাইক এ রিভার। ঠিক ওই সময়ে তুমি যদি এখানে থাকো বা এখানে গোসল করতে থাকো বা এখানে নেমে যাও, তাহলে ওই পানির স্রোতের সাথে কিন্তু তুমি ভেতরের দিকে চলে যাবে। এটাকেই বলা হয় হচ্ছে রিপ কারেন্ট। কিছুটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, অর্থাৎ এই ওয়েভ গুলো যখন এসে বিচের মধ্যে ধাক্কা খায়, তখন এই পানিগুলো কিন্তু আবার পেছনের দিকে ব্যাক করে, বুঝছো? এই পানি যখন ব্যাক করতে থাকে, তখন অনেক জায়গাতেই জিওগ্রাফিক্যাল শেপের কারণে হয় কি, যে এই সাইড থেকে পানি ধাক্কা খেয়ে এইদিকে ব্যাক করতেছে, আবার এই সাইড থেকে পানি ধাক্কা খেয়ে এইদিকে ব্যাক করতেছে। তখন খুব সুন্দর, এত সুন্দর ন্যাচারালি একটা স্ট্রাকচার তৈরি হয় যে এখানেই একটা কারেন্ট বিচের দিক থেকে গভীর সাগরের দিকে একটা ওয়াটার ফ্লো তৈরি হয়। এই ওয়াটার ফ্লোর মধ্যে যখন কেউ পড়ে যায়, তখন সে এক টানে তোমার সাগরের দিকে চলে যায়। এই জন্য ওয়াটার কারেন্ট থেকে বাঁচার উপায় হচ্ছে তুমি কখনো সোজা এদিকে ব্যাক করার চেষ্টা করবা না, তোমাকে এই যে সাইডের দিকে ব্যাক করতে হবে, যে সাইডে আসলে কারেন্ট নাই। কারেন্ট থেকে তুমি যদি বাইরে যাও, তাহলে তুমি আবার সাঁতার কেটে আসতে পারবা।
কিন্তু এই স্রোতের মধ্যেই যদি তুমি থেকে যাও, এই স্রোতের সাথেই যদি যুদ্ধ করো, তাহলে এই স্রোত থেকে তুমি বের হইতে পারবা না। কিছুটা বোঝা গেছে? জি স্যার। এরপরেও তোমরা ইউটিউবে সার্চ দিবা, যে রিপ কারেন্ট লিখে সার্চ দিবা, রিপ কারেন্ট ইন সেন্ট মার্টিন এগুলো লিখে সার্চ দিবা, দেখবা ওখানে খুব সুন্দর অ্যানিমেশন করে সবকিছু দেয়া আছে। স্যার এটা কি রিপ কারেন্ট নাকি রিফ কারেন্ট? এটাকে রিপ কারেন্ট বলে, কিন্তু সাধারণত রিফের কারণে এটা আসলে অনেক জায়গায় তৈরি হয়, বুঝছো? এটাকে রিফ কারেন্ট অনেকে বলে, বাট অ্যাকচুয়ালি রিপ কারেন্ট। তোমাদেরকে ভিডিওটা যদি দেখাইতে পারতাম। আচ্ছা শোনো, এগুলো ইউটিউবে না অ্যাভেলেবেল আছে, তোমরা একটু দেখে নিও। জি স্যার, সমস্যা নেই, একটু বুঝছি। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থেকো সবাই। জি স্যার। আমি কি রেখে দিব? জি স্যার। ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।